আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা সরল সমীকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের পর্বে আপনারা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছেন 5টি টপিকস আমরা লিখে নিয়েছি। এই 5টি টপিকস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আশা করি আপনারা যদি এই পর্বটির একেবারে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সমীকরণ। সমীকরণ কি? আমরা যদি এখন এখানে আমাদের একটি লাইন লিখি তা হচ্ছে x plus 1 equal to 5। এই যে আমরা এটা লিখলাম, এটি হচ্ছে একটা সমীকরণ। কিন্তু আমাকে যদি বলা হয় সমীকরণ কি এটা বলার জন্য, তাহলে বলতে হবে সহজ ভাষায় বলতে গেলে যে সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়। এখন প্রশ্ন আসতে পারে খোলা বাক্য কি? গণিতের ভাষায় বাক্য দুই ধরনের, একটা হচ্ছে গাণিতিক বাক্য আর একটা হচ্ছে খোলা বাক্য। যে বাক্যটি সত্য নাকি মিথ্যা এটা নির্ণয় করা যায় না তাকে বলা হয় খোলা বাক্য, আর যে বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তাকে বলা হয় গাণিতিক বাক্য। তাহলে এই যে আমরা এখানে লিখলাম যে x + 1 = 5, এটি একটি সমীকরণ এবং এটি একটি কি খোলা বাক্য। কেন এটি খোলা বাক্য? তার কারণ এখানে x এর সাথে 1 প্লাস করলে ফলাফল 5 এর সমান হয়। এটা সত্য নাকি মিথ্যা এটা কিন্তু আমরা জানি না, এটা নির্ণয় করা যায় না। সরাসরি দেখে আমরা বলতে পারতেছি না যে এটা সত্য নাকি মিথ্যা, তার কারণ x এর মান আমাদের জানা নাই। কারণ x এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে ফলাফল 5 হবে। এখন x এর মান কত এটা তো আমাদের জানা নাই, তাহলে এটাকে বলা হবে একটি খোলা বাক্য। আর এই গাণিতিক খোলা বাক্যে আমরা দেখতে পাচ্ছি সমান চিহ্ন রয়েছে, তাহলে সমান চিহ্ন সংবলিত খোলা বাক্যকে বলা হয় সমীকরণ। আর যদি আমরা এটিকে একটু বিস্তারিতভাবে বলতে যাই, এটি সত্য নাকি মিথ্যা নির্ণয় করা যায় না। কেন যায় না? তার কারণ এই x এর মান আমাদের জানা নাই। তাহলে একটি সমীকরণের মধ্যে যার মান আমাদের জানা নাই তাকে আমরা বলবো অজানা বা অজ্ঞাত রাশি। কি রাশি? অজানা বা অজ্ঞাত রাশি। আর এই অজানা বা অজ্ঞাত রাশিকে বলা হয় চলক। অর্থাৎ চলক হচ্ছে এমন একটি রাশি যার মান অজানা বা অজ্ঞাত, অর্থাৎ যার মান আগে থেকে আমাদের জানা থাকে না। আমরা এটি এই যে x + 1 = 5, এটি আমরা অঙ্ক করতে করতে এক পর্যায়ে গিয়ে x এর মান আমরা বের করব। কিন্তু শুরুতেই কি আমরা x এর মান আমাদের জানা আছে? না, শুরুতেই x এর মান আমাদের জানা নাই। তাহলে যেহেতু x এখানে অজানা বা অজ্ঞাত রাশি, সুতরাং এই x কে বলা হবে চলক। ইংরেজি ছোট হাতের যে অক্ষরগুলো x y z a b c অথবা বাংলায় ক খ গ এরকম অক্ষরগুলো দ্বারা আমরা এরকম চলককে প্রকাশ করে থাকি। তাহলে চলক হচ্ছে এমন একটি রাশি যার মান অজানা বা অজ্ঞাত, অর্থাৎ আমরা যার মান প্রথম থেকে জানি না। তাহলে এখানের মধ্যে x এর মান আমাদের জানা নাই, সুতরাং এটি একটি খোলা বাক্য। এখানে সমান চিহ্ন রয়েছে, তাহলে আমরা বলবো যে সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে বলা হয় সমীকরণ। কিন্তু আমরা যদি এই সমীকরণ কাকে বলে একেবারে নির্দিষ্ট করে লিখতে যাই, তাহলে আমরা কিভাবে লিখব? সমীকরণ অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলা হয়। তাহলে সমীকরণ কাকে বলে এটা আমরা লিখে নিলাম। সমীকরণ হলো অজানা বা অজ্ঞাত রাশি বা চলক। অর্থাৎ এই যে এই পুরো কথাটা কিন্তু একটাই অর্থ, চলক, অর্থাৎ যার মান আমাদের জানা থাকবে না এরকম কোনো একটা কিছু, তার সাথে প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলা হয়। এখন এই যে এখানে আমাদের তিনটা কথা বলা হয়েছে, চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন। এই তিনটা জিনিস যদি কোনো একটা কিছুতে থাকে তখন তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সমীকরণ। কিভাবে? সেটি হচ্ছে এই যে আমরা প্রথমে একটা লিখলাম x + 1 = 5, একটি সমীকরণ। আবার আমরা যদি আবার অন্য একটা উদাহরণ দেই, যেমন 10 - y = 4, আমরা এটি একটা লিখলাম, এটিও একটি সমীকরণ। কিভাবে? তা হচ্ছে এখানে 10 থেকে y কে মাইনাস করলে ফলাফল 4 এর সমান হয়, কিন্তু y এর মান কিন্তু আমাদের জানা নাই, অর্থাৎ অজানা বা অজ্ঞাত রাশি হচ্ছে y। আর যেহেতু এটির মান আমাদের জানা নাই অর্থাৎ অজানা রাশি, সুতরাং এটিকে আমরা বলবো চলক। তাহলে আমরা একটা পেয়ে গেলাম চলক। তারপর প্রক্রিয়া চিহ্ন, এই যেখানে দেখতেছি যে আমরা বিয়োগ চিহ্ন দেওয়া রয়েছে, এটি হচ্ছে একটি প্রক্রিয়া চিহ্ন। এবং সমান চিহ্ন, এই যে এখানে আমাদের সমান চিহ্ন রয়েছে, এই সব কিছু যেটার মধ্যে থাকে তাকে আমরা বলি সমীকরণ। অর্থাৎ অজানা বা অজ্ঞাত রাশি বা চলক এবং প্রক্রিয়া চিহ্ন
এবং তার সাথে সাথে সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। তাহলে সমীকরণের মধ্যে এই যে চলক থাকবে, চলক এখানে যেমন x ছিল এখানে y, আবার চাইলে অন্য কোনো কিছু দেওয়া যাবে, যেমন a + 3 = 7, এটাও আমরা একটা সমীকরণ। তাহলে সমীকরণ বলতে কি বুঝাবে? চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলা হয়। তাহলে আমরা সমীকরণ কি সেটা শিখলাম। এখন আমরা আলোচনা করব সরল সমীকরণ নিয়ে। কিন্তু সরল সমীকরণ নিয়ে আলোচনা করার আগে সমীকরণে আরেকটা কথা বলতে চাই, তা হচ্ছে সমীকরণে এই যে সমান চিহ্নটি থাকে, এই সমান চিহ্নের বাম দিককে বলা হয় বাম পক্ষ এবং ডান দিককে বলা হয় ডান পক্ষ। যেমন আমাদের এখানে এই সমান চিহ্নের এটি হচ্ছে বাম দিক অর্থাৎ বাম পক্ষ, আর এটি হচ্ছে ডান দিক অর্থাৎ ডান পক্ষ। তাহলে সমান চিহ্নের বাম দিকে যা থাকবে তাকে আমরা বলবো বাম পক্ষ, আর ডান দিকে যা থাকবে তাকে আমরা বলবো ডান পক্ষ। তাহলে আমাদের এখানের মধ্যে সমান চিহ্নের বাম দিকে রয়েছে a + 3, তাহলে এটি হচ্ছে বাম পক্ষ, আর ডান দিকে রয়েছে 7, তাহলে এটি হচ্ছে ডান পক্ষ। তাহলে সমান চিহ্নের দুই দিকে দুইটি পক্ষ, বাম পক্ষ এবং ডান পক্ষ, এবং সমীকরণের ক্ষেত্রে এই সমান চিহ্ন দ্বারা বোঝানো হয় বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষ সমান হয়। অর্থাৎ a + 3 যত হবে তা কিসের সমান হবে? 7 এর সমান হবে। অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়ে সমান হবে। আর সমীকরণের ক্ষেত্রে এই যে চলক, এই চলকের মান যখন আমরা বের করব তখন সেই মান বের করার ক্ষেত্রে আমরা এই চলকটিকে রাখবো, সাধারণত বাম দিকে রাখা হয়, ডান দিকে রাখা যাবে না এমনটা না, কিন্তু সাধারণত বাম দিকে চলককে রেখে অঙ্কটির সমাধান করা হয়। তাহলে আমরা সমীকরণ বিষয় শিখলাম, এখন আমরা আলোচনা করব সরল সমীকরণ নিয়ে। তাহলে আমরা সমীকরণ নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব সরল সমীকরণ নিয়ে। সরল সমীকরণ কি? সরল সমীকরণ হচ্ছে অজানা রাশির বা চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। এখানে কি বলা হয়েছে? এক ঘাত বিশিষ্ট এই চলককে। তাহলে আমরা এখানের মধ্যে একটা সমীকরণ লিখি, যেমন একটু আগে যে আমরা সমীকরণটা লিখলাম সেটা দিয়ে এখন একটু বোঝানোর চেষ্টা করি। x + 1 = 5। তাহলে এই যে আমরা একটা সমীকরণ লিখলাম, এটা একটা সরল সমীকরণ, কারণ এখানের মধ্যে আমরা দেখতেছি যে এখানে একটা চলক রয়েছে। এখন মনে রাখতে হবে একটি সমীকরণের মধ্যে একটি চলক থাকবে তা কিন্তু না, দুইটি চলকও থাকতে পারে। তাহলে চলক একটি থাকুক বা দুইটি থাকুক এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যদি চলকের পাওয়ার নিয়ে, আমরা কিন্তু ঘাত, সূচক, পাওয়ার, শক্তি এগুলো সব একই অর্থ প্রকাশ করে সবগুলো। অর্থাৎ যদি চলকের পাওয়ার অর্থাৎ ঘাত যদি 1 থাকে, এখানে x এর কোনো পাওয়ার নেই অর্থাৎ পাওয়ার 1, এক ঘাত বিশিষ্ট এটি। কিন্তু এখানে যদি x এর উপরে 2 থাকতো, যেমন এখানে আমরা দেখাই x এর উপরে যদি 2 থাকতো, তাহলে কি এটি এক ঘাত বিশিষ্ট? না, এটি হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট। অর্থাৎ এখানে কিন্তু পাওয়ার 1 না, এখানে পাওয়ার হচ্ছে 2। আমি তো এইভাবে লিখি, এটাকে যদি আরেকটু সুন্দর করে লিখতে যাই তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে x⁻²। তাহলে এই যে পাওয়ার হিসাবে 2 রয়েছে অর্থাৎ ঘাত অর্থাৎ পাওয়ার 2, তাহলে এখানে x এর উপরে কোনো পাওয়ার দেখা যাচ্ছে না, অর্থাৎ x এর উপরে পাওয়ার হচ্ছে 1 অর্থাৎ ঘাত 1। তাহলে অজানা রাশি বা চলকের এক ঘাত বিশিষ্ট, তাহলে এখানের মধ্যে ঘাত কোনো কিছু নাই অর্থাৎ ঘাত হচ্ছে 1। তাহলে এটি হচ্ছে একটি সরল সমীকরণ। তাহলে এখন যদি আমরা একটা সমীকরণ লিখি, যেমন 2y + 3 = y - 5, এই যে আমরা একটা সমীকরণ লিখলাম, এটিও কিন্তু একটি সরল সমীকরণ, কারণ এখানে y হচ্ছে এক ঘাত বিশিষ্ট, y হচ্ছে এক ঘাত বিশিষ্ট। তাহলে এটি হচ্ছে একটি সরল সমীকরণ এবং এটি কিন্তু এক চলক বিশিষ্ট। কেন এক চলক বিশিষ্ট? এখানে y, এখানেও y, অর্থাৎ একই জিনিস দুই দিকে। তাহলে একই চলক দুই দিকে থাকার কারণে তাহলে চলক এখানে কয়টা? চলক এখানে একটা। যদিও চলক দুই দিকেই রয়েছে কিন্তু চলক কিন্তু একটাই, y। তাহলে এটি এক চলক বিশিষ্ট এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ। এখন আমরা যদি এখানের মধ্যে এইভাবে লিখি, যেমন 2x = y - 3, তাহলে এটি হচ্ছে একটি দুই চলক বিশিষ্ট এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ, কারণ এখানে x এর পাওয়ার অর্থাৎ ঘাত, x এর পাওয়ার কিন্তু এখানে 1, y এর পাওয়ার এখানে 1। তাহলে অর্থাৎ উভয় চলকেরই পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ দুইটা চলকই এক ঘাত বিশিষ্ট এবং এখানে চলক দুইটা। কিভাবে? x একটি চলক, y আরেকটি চলক, অর্থাৎ দুইটি ভিন্ন ভিন্ন চলক। তাহলে এখানে চলক কয়টি? দুইটি। কিন্তু চলক দুইটি হলেও দুইটিরই যেহেতু পাওয়ার 1 অর্থাৎ এক ঘাত বিশিষ্ট, সুতরাং এটিও হচ্ছে একটি
সরল সমীকরণ। অর্থাৎ সরল সমীকরণের ক্ষেত্রে মূল যেই বিষয়টা সেটা হচ্ছে ঘাত অর্থাৎ পাওয়ার। পাওয়ার যদি 1 থাকে, এই যে y এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, অর্থাৎ পাওয়ার যদি এখানে 1 থাকে তাহলে পাওয়ার 1 থাকলে তাকে আমরা সরল সমীকরণ বলবো। তাহলে চলক একটা থাকুক বা দুইটা থাকুক এখানে সমস্যা নেই, কিন্তু চলকের পাওয়ারটা হচ্ছে মূল বিষয়। পাওয়ার যদি 1 থাকে তখন তাকে আমরা কি বলবো? সরল সমীকরণ। তাহলে সরল সমীকরণ কাকে বলে? অজানা রাশির বা চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকেই সরল সমীকরণ বলে। তাহলে সরল সমীকরণগুলো কি আমরা সেগুলো শিখলাম। এখন আমরা সরল সমীকরণের সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সমাধান বলতে এখানে বোঝানো হচ্ছে যে যেই সমীকরণটি থাকবে সেই সমীকরণের চলকের মান নির্ণয় করার প্রক্রিয়া কি বলা হয়? সমীকরণটির সমাধান। অর্থাৎ আমাদের যে সমীকরণটি দেওয়া থাকবে সেই সমীকরণটির মধ্যে যে চলকটি থাকবে অবশ্যই আমাদেরকে সেই চলকটির মান নির্ণয় করতে হবে। আর এই যে মান নির্ণয় করার প্রক্রিয়া এটিকেই বলা হয় সরল সমীকরণের সমাধান। যেমন আমরা যদি এখানের মধ্যে একটি সমীকরণ লিখি 2x - 1 = 5, তাহলে এই যে সরল সমীকরণটি আমরা লিখলাম এই সরল সমীকরণটিতে চলক কি? চলক হচ্ছে x। তাহলে এই অঙ্কটি সমাধান করে x এর মান আমাদেরকে বের করতে হবে। আর এই x এর মান বের করতে হলে আমাদেরকে যেই কাজগুলো করতে হবে সর্বশেষে x এর মান আমরা বের করব। আর এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বলা হবে যে সরল সমীকরণের সমাধান। অর্থাৎ সমীকরণের মধ্যে যে চলকটি থাকে তার মান নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় সরল সমীকরণের সমাধান। এখন এই সমাধান করার ক্ষেত্রে যে চলকটি থাকে সমীকরণে যেই চলকটি থাকে এই চলকটির মান আমাদেরকে বের করতে হবে। আর এই চলকটির মানকে বলা হয় সমীকরণের মূল। আমাদেরকে এই বিষয়টি মনে রাখতে হবে, সমীকরণের চলকের মানকে বলা হয় সমীকরণের মূল। অর্থাৎ একটা সমীকরণ দিয়ে আমাদেরকে বলা হলো যে সমীকরণটির মূল নির্ণয় করো। এখন সমীকরণটির মূল কি? চলকের মান। তাহলে চলকের মান যখন আমরা বের করব অর্থাৎ আমরা সমীকরণটির মূল নির্ণয় করলাম। কারণ এই চলকটির কারণে আমরা বুঝতে পারতেছি না যে এই সমীকরণটি আসলে সত্য নাকি মিথ্যা, বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান, এটা আমরা বুঝতে পারতেছি না। অর্থাৎ চলকের মান অবশ্যই আমাদেরকে বের করতে হবে, তাহলে আমরা বুঝবো যে এটির বাম পক্ষ ডান পক্ষ উভয় সমান কি না। তাহলে এই চলকের মানকে বলা হয় সমীকরণের মূল। আর সমীকরণের মূল দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। কি হয় এখানে খেয়াল করতে হবে, সিদ্ধ হয়। এই সিদ্ধ বলতে কিন্তু আমরা যে পাতিলের মধ্যে পানি দিয়ে যে সিদ্ধ করি, ডিম সিদ্ধ করি বা আলু সিদ্ধ করি, এটি না যে আমরা একটা সমীকরণকে পাতিলের মধ্যে ঢেলে দিব এটি সিদ্ধ হয়ে যাবে, না। এটি হচ্ছে যে যেই চলকটি থাকবে সেই চলকের যে মান নির্ণয় হবে সেই মানটি দ্বারা আমরা এই চলকটি সত্য নাকি মিথ্যা অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান কিনা এটা আমরা নির্ণয় করতে পারবো। আর এই যে নির্ণয় করতে পারলাম এটিকেই বলা হয় যে সমীকরণটি সিদ্ধ করা হলো। তাহলে এই সমীকরণ সিদ্ধ করার ক্ষেত্রে আমরা যে সমাধান করব এই সমাধানের কয়েকটি পদ্ধতি রয়েছে অর্থাৎ স্বতঃসিদ্ধ। সেগুলো কি? সেগুলো হচ্ছে একটি সমীকরণের মধ্যে আমরা যদি একই সংখ্যা যদি আমরা উভয় দিকে যোগ করি তাহলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমরা সমীকরণটি আস্তে আস্তে করে ফেলতে পারবো। আবার যদি একই সংখ্যা উভয় দিকে বিয়োগ করি, যেমন এখানে যদি আমরা 1 বিয়োগ করি এখানেও যদি আমরা 1 বিয়োগ করি, অর্থাৎ বলতে গেলে একটি সংখ্যাকে যে কোনো একদিকে যোগ বিয়োগ করা যাবে না। বাহির থেকে কোনো কিছু যদি আমরা নিয়ে আসি তাহলে তাকে উভয় পক্ষেই আমরা হয় যোগ করব অথবা বিয়োগ করব অথবা গুণ বা ভাগ করব, যে কোনো একটা কাজ করব। যেমন এই যে এটির যদি আমরা সমাধান করতে যাই এই সমীকরণের, তাহলে এখানে মূলত আমাদের x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা পরবর্তী লাইনে কি লিখব? পরবর্তী লাইনে গিয়ে আমরা এখানে 2x - 1 আর এখানে হচ্ছে সমান সমানের পরে 5। তাহলে আমাদের উদ্দেশ্য x এর মান বের করা। তাহলে x থেকে আশেপাশে যারা থাকবে আস্তে আস্তে তাদেরকে সরিয়ে ফেলতে হবে। তাহলে এই যে -1, আমি -1কে সবার প্রথমে সরিয়ে ফেলতে চাই। তাহলে কি করব? এই -1 এর বিপরীত যেটা তাকে আমরা এখানে যোগ করে দিব, +1। তাহলে কি হবে? মাইনাস চিহ্নের বিপরীত চিহ্নটা এখানে নিয়ে আসলাম, প্লাস চিহ্ন। আর 1কে যেহেতু আমাদের বাদ দিতে হবে তাহলে আমরা আবার 1 নিয়ে আসলাম, -1 + 1। তাহলে কি হবে? এই যে -1 এটি উঠে যাবে, এটি সরে যাবে। তাহলে আমরা বাহির থেকে কি নিয়ে আসলাম? +1 নিয়ে আসলাম। এটিকে আবার আমরা এদিকেও নিয়ে আসব,
+1, পাশে আমরা লিখে দিব উভয় পক্ষে +1 নিয়ে আসলাম, তাহলে উভয় পক্ষে +1 নিয়ে আসা হলো। এখন এখানের মধ্যে যেই বিষয়টা, অর্থাৎ উভয় পক্ষে 1 যোগ করা হলো, আমরা বাম পক্ষে 1 যোগ করলাম, ডান পক্ষেও 1 যোগ করলাম। তাহলে এখন পরবর্তী লাইনে গিয়ে হবে 2x = 6, অর্থাৎ এই যে -1, আমাদের উদ্দেশ্য ছিল -1কে সরানো, আমাদের -1 কিন্তু সরে গেল, অর্থাৎ 2x আর এদিকে হচ্ছে 6। তাহলে এই 2x - 1 = 5 দ্বারা যা বোঝায়, 2x = 6 দ্বারাও তাই বোঝায়। এখন আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করা, চলকের মান বের করা। এখন এই চলকের সাথে 2 গুণাকারে রয়েছে, এখানে গুণ চিহ্ন, কোনো চিহ্ন নাই, অর্থাৎ গুণ চিহ্ন, অর্থাৎ 2 × x = 6। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? x এর মান বের করতে হলে এই যে 2 গুণাকারে রয়েছে, এই 2কে সরিয়ে ফেলতে হবে। তাহলে এখানে গুণাকারে থাকার কারণে তার বিপরীত চিহ্নটা আমরা নিয়ে আসব, অর্থাৎ 2x, তার বিপরীত এখানে গুণ চিহ্ন, তার বিপরীত চিহ্ন কি? ভাগ চিহ্ন। গুণ চিহ্নের বিপরীত চিহ্ন ভাগ চিহ্ন, আমরা ভাগ চিহ্ন নিয়ে আসলাম। এখন কাকে সরাইতে হবে? আমাদের এই 2কে সরাইতে হবে 2, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব। একটু আগে আমাদেরকে -1 সরাইতে হয়েছে, এই জন্য আমরা তার বিপরীতটা +1 নিয়ে আসলাম। এখন এখানে আমাদেরকে 2 গুণাকারে রয়েছে, এটিকে সরাতে হবে, এই জন্য তার বিপরীতটি নিয়ে আসলাম ভাগ 2। তাহলে এখানে শুধু ভাগ 2 নিয়ে আসলে হবে না, এখানেও আমাদেরকে ভাগ 2 নিয়ে আসতে হবে, অর্থাৎ উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। যদি এখন আমরা ভাগ করি তাহলে এই যে এই 2 আর এই 2 ভাগ হয়ে যাবে, 2 2 এর মধ্যে 1 বার যায়, ভাগ, এখন থাকবে শুধু x। আর এখানে যদি আমরা 6কে 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 3, অতএব x এর মান হচ্ছে 3। আমরা চলকের মান নির্ণয় করলাম যে এখানে চলকের মান হচ্ছে 3। তাহলে এই যে আমরা অঙ্কটির সমাধান করলাম, এটি হচ্ছে সরল সমীকরণের সমাধান, যে সমীকরণের চলকের মান নির্ণয় করার প্রক্রিয়াটিকে বলা হয় সমীকরণের সমাধান। এখন এই যে x এর মান আমরা 3 বের করলাম, অর্থাৎ এই সমীকরণের মূল হলো 3। তাহলে এখানে আমরা দুইটি কাজ করলাম, একটি হচ্ছে +1 আর একটি হচ্ছে এই যে ডিভিশন 2, অর্থাৎ 2 দ্বারা ভাগ করা। তাহলে মনে রাখতে হবে যে সমান চিহ্নের বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষে আমরা যদি কোনো কিছু নিয়ে আসতে চাই, তাহলে আমরা যদি একদিকে যদি যোগ করি +1 বা +3, যেটি আমরা যোগ করি না কেন, অপরপক্ষেও সেটি আমাদেরকে যোগ করতে হবে। আবার যদি এখানে যদি আমরা +10 লিখি, অপরপক্ষেও আমরা +10 লিখব। এখন যদি আমরা সমান চিহ্নের এইদিকে যদি -9 লিখি, এই পক্ষেও আমরা -9 লিখব। অর্থাৎ যেমন ধরেন এখানের মধ্যে রয়েছে যে a -10 আর এখানে রয়েছে 20, আগে থেকেই যে a -10 = 20, এটা আমি এখানে লিখি, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। a -10 = 20। এখন কাজ হচ্ছে a এর মান বের করতে হবে, তাহলে -10কে সরিয়ে ফেলতে হবে। তাহলে -10 এর বিপরীত কি? +10, এটিকে নিয়ে আসলাম, অর্থাৎ 10 এখানে যোগ করলাম, তাহলে আমাদের এই পক্ষেও 10 যোগ করতে হবে। তাহলে ফলাফল কি হবে? -10 + 10 চলে যাবে, থাকবে শুধু a, আর এখানে হচ্ছে 30। তার মানে কি? এর মান কত? এর মান হচ্ছে 30। তাহলে আমরা a = 30 নির্ণয় করলাম। এখন যদি আমরা নতুন করে আরেকটা সমীকরণ লিখি, যেমন যদি এইরকমটা লিখি যে b + 9 = 16, এটা আমরা লিখলাম। এখন যদি আমরা পরবর্তী লাইনে, তাহলে কি করতে হবে? আমাদেরকে b এর মান নির্ণয় করতে হবে। তাহলে b এর মান নির্ণয় করতে হলে b এর সাথে +9 রয়েছে, এটিকে সরিয়ে ফেলতে হবে। তাহলে আমরা কি করব? +9 এর বিপরীত যেটা -9, সেটিকে আমাদের অঙ্কে নিয়ে আসব, অর্থাৎ b + 9 -9 = আগে থেকে 16 রয়েছে, আমরা 16 লিখলাম। অর্থাৎ আমরা কি করলাম? আমরা বাহির থেকে -9 নিয়ে আসলাম উভয় পক্ষে, অর্থাৎ উভয় পক্ষে 9 আমরা মাইনাস করলাম। এই দিকেও আমরা -9 করলাম, এই দিকেও আমরা -9 করলাম, এবং এই তথ্যটি আমরা পাশে লিখে দিব যে উভয় পক্ষকে 9 দ্বারা মাইনাস করে, বিয়োগ করে। তাহলে এখন যদি আমরা পরবর্তী লাইনের আমরা নির্ণয় করি, তাহলে কি হবে? পরবর্তী লাইনে আমরা নির্ণয় করব এরকম যে এদিকেও +9 আর এখানে -9, কি হবে? +9 -9 থাকবে না, অর্থাৎ শুধু থাকবে b, কারণ +9 থেকে 9 যদি মাইনাস করি ফলাফল হয় 0, তাহলে এখানে লেখা লাগবে না, শুধু b থাকবে। আর 16 থেকে যদি আমরা 9কে বিয়োগ করি তাহলে কত থাকে? 7 থাকে, 7। তাহলে আমরা b এর মান নির্ণয় করলাম 7, অতএব b =
7। তাহলে এই যে বি এর সাথে অর্থাৎ চলকের সাথে একটা সংখ্যা ছিল যেই চিহ্ন সহকারে, তার বিপরীত চিহ্ন সংবলিত ওই সংখ্যাটাই নিয়ে আসলাম উভয় পক্ষে। এতে করে হবে কি, ওই আগের যে সংখ্যাটা রয়েছে সেটি চলে যাবে। যেমন আগের অঙ্কতে এখানের মধ্যে -10 ছিল আমাদের অঙ্কতে, তার বিপরীতটা নিয়ে আসলাম +10 উভয় পক্ষতে। তাহলে এক পর্যায়ে গিয়ে -10 চলে যাবে, শুধুমাত্র চলকটা থাকবে, কারণ আমাদের উদ্দেশ্য থাকবে চলকের মান বের করা। তাহলে চলকের মান বের করতে হলে যেই সংখ্যা এবং চিহ্ন নিয়ে আসা দরকার আমরা সেগুলো উভয় পক্ষে নিয়ে আসব। তাহলে এখানে আমরা যোগ করে দেখালাম, এখানে আমরা বিয়োগ করে দেখালাম। আর এই অঙ্কের মধ্যে চলকের মান বের করতে গিয়ে এই 2 এখানে গুণাকারে ছিল, এটিকে সরানো দরকার ছিল। তাহলে এখানে গুণাকারে থাকার কারণে তার বিপরীত চিহ্ন ভাগ চিহ্ন দিয়ে 2 আমরা নিয়ে আসছি, যার কারণে আমাদের প্রথমে যেই 2 ছিল সেই 2 চলে গেল, শুধুমাত্র চলকটি থাকলো। তাহলে আমাদেরকে শতসিদ্ধগুলোর মধ্যে খেয়াল রাখতে হবে যে যদি সমান সমানের এদিকে চলকের সাথে যদি প্লাস চিহ্ন দিয়ে কোনো সংখ্যা থাকে, আমরা যদি ওই সংখ্যাটিকে সরিয়ে ফেলতে চাই তাহলে তার বিপরীত চিহ্ন সংবলিত ওই সংখ্যা নিয়ে আসতে হবে। যদি প্লাস দিয়ে 3 থাকে আর আমরা যদি এটিকে সরিয়ে ফেলতে চাই -3 দিব উভয় পক্ষতে। যদি এখানের মধ্যে -3 থাকে আর আমাদেরকে যদি এই -3 সরানো দরকার হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই -3 এর সাথে +3 করে দিব উভয় পক্ষে, এখানেও +3 এখানেও +3, তাহলে -3 চলে যাবে। যদি এখানের মধ্যে গুণ চিহ্ন থাকে আর আমাদের যদি এই গুণ চিহ্নটা সরানো দরকার হয় তাহলে আমরা এখানে ভাগ করব, যে ভাগ 3, এখানে আমরা ভাগ 3 করব। একই রকমভাবে যদি ভাগ 3 থাকে আর এটিকে সরানো দরকার হয় আমরা তখন সেখানে 3 দ্বারা গুণ করব, এখানেও 3 দ্বারা গুণ করব। তাহলে কি হবে, এগুলো চলে যাবে, এগুলো আর থাকবে না, তখন আমরা শুধুমাত্র চলকটির মান পেয়ে যাব। তাহলে সরল সমীকরণের সমাধান বলতে বোঝানো হয় যে সমীকরণটি থাকবে তার চলকের মান নির্ণয় করা, আর চলকের মানকে বলা হয় সমীকরণের মূল। সমীকরণের মূল দ্বারা আমরা সমীকরণটি সিদ্ধ করতে পারি, অর্থাৎ সমীকরণের উভয় পক্ষের মান সমান কি না এটি আমরা নির্ণয় করতে পারি। তাহলে এই যে সমীকরণগুলো আমরা এখানে করলাম, এখন যদি আমরা আলাদা করে আরেকটা সমীকরণ সমাধান করতে যাই, যেমন আমরা যদি লিখি 4x + 3 = 23, অর্থাৎ 4x + 3 = 23, আমরা একটা সমীকরণ লিখলাম। এখন এই সমীকরণে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, পরবর্তী লাইনে গিয়ে আমরা 4x রাখবো আর এই যে +3 এটিকে আমরা সরিয়ে দিব। তাহলে কি করতে পারি, তাহলে আমরা এখানে +3 থাকার কারণে তার বিপরীত যেটি -3 নিয়ে আসলাম। তাহলে আমাদেরকে এদিকেও 23 এর সাথেও -3 লিখতে হবে এবং আমরা ব্র্যাকেটে লিখে দিব উভয় পক্ষের সাথে 3 বিয়োগ করে। তাহলে এখন পরবর্তী লাইনে হবে এরকম যে 4x থাকবে +3 -3 চলে যাবে, কারণ +3 থেকে 3 মাইনাস করলে ফলাফল 0 হয়, তাহলে এখানে আর লেখা লাগবে না। তাহলে আমাদের এই যে +3 অঙ্কের শুরুতে ছিল এটা চলে গেল, আর এখানে থাকবে 23 থেকে 3 মাইনাস করলে 20। তাহলে পরবর্তী লাইনে গিয়ে এখন আমরা কি করব, সেটি হচ্ছে x এর সাথে 4 ইনটু আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে, তাহলে আমরা কি করব, আমরা তাকে ভাগ করব, গুণ চিহ্নের বিপরীতটা ভাগ চিহ্ন দিলাম এবং 4 দিলাম। তাহলে এখানে যেহেতু আমরা 4 দ্বারা ভাগ করছি আমরা এখানেও 4 দ্বারা ভাগ করব, অর্থাৎ উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে। তাহলে ফলাফলটা কি হবে, ফলাফলটা হবে এই 4 আর এই 4 কাটা যাবে, অর্থাৎ থাকবে শুধু x আর এখানে হবে 5। 20 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, 5 হয়, অর্থাৎ x এর মান আমরা বের করলাম 5। তাহলে এই সমীকরণে যেই চলকটি রয়েছে সেই চলকের মান আমরা কত বের করলাম, চলকের মান বের করলাম 5, অর্থাৎ এই সমীকরণটির মূল হলো 5। আর এই 5 দ্বারা আমরা এই সমীকরণটি সঠিক হয়েছে কি হয় নাই সেটা আমরা নির্ণয় করতে পারবো, অর্থাৎ সমীকরণটি সিদ্ধ করতে পারবো। তাহলে এই যে আমরা এখানের মধ্যে বিভিন্ন সমীকরণ দ্বারা সমীকরণগুলোর সমাধান কিভাবে করতে হয় সেগুলো শিখলাম। এখন আমরা আমাদের পরবর্তী যে টপিকস শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি পরীক্ষা কি, শুদ্ধি পরীক্ষা হচ্ছে একটি সমীকরণে আমরা যখন সমাধান করব, অর্থাৎ চলকের মান নির্ণয় করব, অর্থাৎ সমীকরণটির মূল নির্ণয় করব, তখন ওই সমীকরণটি আমরা যে সমাধান করলাম সেটি ঠিক হলো কিনা এটি নির্ণয় করাই হচ্ছে শুদ্ধি পরীক্ষা, যে সঠিক হলো কিনা তা বের করা, তা হচ্ছে শুদ্ধি পরীক্ষা। তাহলে আমরা সবার প্রথমে একটা সমীকরণ লিখি, যেমন
4x মাইনাস 5 ইকুয়াল টু 11। এটি একটি সমীকরণ। এখন এই সমীকরণে সবার প্রথমে আমাদেরকে x এর মান বের করতে হবে, এই জন্য যে কাজগুলো করা দরকার আমরা সেগুলো করব এখন। তাহলে আমরা পরবর্তী লাইনে গিয়ে এই যে এখানে 4x এর সাথে 5 মাইনাস আছে, অর্থাৎ মাইনাস 5, তাহলে এটিকে সরানোর জন্য কি করতে হবে? এটিকে সরানোর জন্য আমাদেরকে মাইনাস 5 এর সাথে তার বিপরীত যেটা অর্থাৎ প্লাস 5 এটা করতে হবে, আর এখানে হচ্ছে 11। তাহলে এই যে এখানে আমরা প্লাস 5 করলাম, এখানেও আমাদেরকে প্লাস 5 করতে হবে, অর্থাৎ উভয় পক্ষের মধ্যে 5 যোগ করে। তাহলে কি লিখবো আমরা এখানে আমাদের ব্র্যাকেটে উভয় পক্ষে 5 যোগ করে, এই কথাটা এখানে লিখে দিব। তাহলে পরবর্তী লাইনে গিয়ে আমরা এখন এই যে মাইনাস 5 আর এখানে প্লাস 5, তাহলে মাইনাস 5 এর সাথে প্লাস 5 করলে 0 হয়ে যায়, অর্থাৎ শুধু 4x থাকবে, আর এখানে 11 এর সাথে 5 যোগ করলে হবে 16। পরবর্তী লাইনে গিয়ে x এর সাথে 4 গুণাকারে রয়েছে, তাহলে এখানে কি করব? ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ করব। গুণ চিহ্ন, সুতরাং তার বিপরীত যেই চিহ্ন ভাগ সেটা নিয়ে আসলাম, এবং এখানে 4কে সরাইতে হবে, এই জন্য আমরা 4 দ্বারা ভাগ করলাম। তাহলে এখানেও আমাদেরকে 4 দ্বারা ভাগ করতে হবে। পাশে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিব উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে। তাহলে পরবর্তী লাইনে গিয়ে আমরা এখন 4 এর মধ্যে কয়বার যায়? একবার যায়, তাহলে থাকবে শুধু x, আর এখানে 16কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 16-র মধ্যে 4 যায় 4 বার, 4 4 16, আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু 4, অর্থাৎ এই সমীকরণটির মূল হলো 4। আমরা লিখব অতএব সমীকরণটির মূল হলো 4। এখন এই যে আমরা সমীকরণটির মূল নির্ণয় করলাম 4, তাহলে x এর মান 4 আমরা বুঝলাম, কিন্তু x এর মান 4 হলে এই সমীকরণটি সঠিক হবে কিনা সেটা বুঝবো কিভাবে? আমরা এখন তার শুদ্ধি পরীক্ষা করব। এখানে লিখব শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা আমরা কি করব? শুদ্ধি পরীক্ষা করার ক্ষেত্রে আমরা এই x এর বদলে 4 লিখে আমরা সমাধান করব, অর্থাৎ আমরা লিখব সমীকরণটিতে x এর পরিবর্তে 4 বসিয়ে, অর্থাৎ আমরা x এর জায়গাতে 4 বসাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেটি হচ্ছে 4x মাইনাস 5। 4 এর সাথে x কি আকারে আছে? গুণ আকারে আছে, তাহলে আমরা এখানে লিখব 4 ইন্টু 4। কারণ কি, এই যে আমরা এই 4 যে লিখলাম এটা কিন্তু x এর বদলে লিখলাম। এই 4 তো আগে থেকেই ছিল আমার অঙ্কের মধ্যে, কিন্তু x এর জায়গাতে আমরা 4 লিখলাম, মাইনাস 5 ইকুয়াল টু 11। পরবর্তী লাইনে কি হবে? 4 4 16 মাইনাস 5, অর্থাৎ 16 মাইনাস 5 ইকুয়াল টু 11। আমরা যদি এখন 16 থেকে 5 মাইনাস করি, 16 থেকে 5 বিয়োগ করি, তাহলে ফলাফল কত হবে? 11, আর এখানেও 11, অর্থাৎ উভয় পক্ষ সমান, বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষ এখানে সমান হয়। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অথবা আমরা এটা লিখতে পারি যে উভয় পক্ষই সমান। তাহলে যেহেতু উভয় পক্ষ সমান, আমার অঙ্কের মধ্যে প্রথম থেকে সমান চিহ্ন ছিল, অর্থাৎ উভয় পক্ষ সমান বলা ছিল। এবার আমরা এই চলকের মান বসিয়েও দেখলাম যে উভয় পক্ষের মান সমান হয়, সুতরাং আমাদের এই সমাধানটি সঠিক হয়েছে। তাহলে শুদ্ধি পরীক্ষা আমরা কি করলাম? সমীকরণটির সমাধান সঠিক হয়েছে এটা আমরা নির্ণয় করতে পারলাম। তাহলে শুদ্ধি পরীক্ষা বলতে বোঝানো হয় চলকের মান যেটা বের হবে সেই মানটা আমরা অঙ্কের মধ্যে বসাবো। বসানোর পরে যদি দেখি যে অঙ্কটার মান উভয় পক্ষে সমান আসে, অর্থাৎ সমীকরণটা যেরকম দেওয়া ছিল সমান চিহ্ন আকারে, ওরকম যদি হয়ে যায় যে উভয় পক্ষ সমান, তাহলে সমীকরণটার এই সমাধান সঠিক হয়েছে এটা বুঝতে হবে। তাহলে শুদ্ধি পরীক্ষা যে কোনো সমীকরণের এই শুদ্ধি পরীক্ষা একই রকম, অর্থাৎ আমাদেরকে চলকের মান বের করতে হবে, আমরা পরবর্তীতে সেই চলকের জায়গাতে চলকের মানটাকে বসাবো। মানটা বসানোর পরে দেখব যে প্রথমে যেরকমভাবে দেওয়া ছিল সমান চিহ্ন, ওইরকম উভয় পক্ষ সমান হয় কি না। যদি দেখা যায় যে উভয় পক্ষ সমান হয়, তাহলে বুঝতে হবে যে শুদ্ধি পরীক্ষা আমরা এখানে দেখলাম উভয় পক্ষ সমান। তাহলে আমরা এখানের মধ্যে এই যে আমরা শুদ্ধি পরীক্ষা করলাম, এখানে সর্বশেষে আমরা একটা লাইন লিখে দিব যে যদি দেখি যে উভয় পক্ষ সমান হয়, প্রথমে যেরকম দেওয়া ছিল যে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, যদি ওইরকম হয়ে যায় যে বাম পক্ষ ডান পক্ষ সমান, তাহলে আমরা লিখব যে অতএব সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে, এই কথাটা আমরা লিখে দিব। যখন আমাদেরকে বলবে শুদ্ধি পরীক্ষা করো, প্রশ্ন যদি বলা হয় যে শুদ্ধি পরীক্ষা করো, তাহলে আমরা সবার প্রথমে চলকের মান বের করব, পরবর্তীতে চলকের মানটি বসিয়ে দেখব উভয় পক্ষ সমান হয় কিনা। যদি উভয় পক্ষ সমান হয়, তাহলে আমরা লিখে দিব যে আমরা যেভাবে করে সমাধানটা করলাম
এই সমাধানটা শুদ্ধ হয়েছে, কারণ সমাধানটা শুদ্ধ হওয়ার কারণেই আমাদের উভয় পক্ষ সমান হয়েছে। যদি এখানে ভুল হইতো তাহলে কিন্তু উভয় পক্ষ সমান হইতো না। তাহলে এখানে যদি উভয় পক্ষ সমান, সুতরাং আমরা বলতে পারি সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। শুদ্ধি পরীক্ষা বললে আমরা এরকম করে লাস্টে এই লাইনটি লিখে দিব যে সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। তাহলে আমরা এখন আলোচনা করব ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিয়ে। ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি, এগুলো আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আমরা আগে থেকেই জানি যে স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়। স্বাভাবিক সংখ্যা হলো শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে যেমন আমরা যদি এখানে 1 2 3 4 5 এরকম সংখ্যাগুলো যদি লিখি, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর ক্রমিক বলতে বোঝানো হয় ধারাবাহিকভাবে, অর্থাৎ একটার পর আরেকটা, তারপর আরেকটা, এইরকম করে এগুলোকে বলা হয় ক্রমিক। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে বোঝানো হয় এই যে আমরা লিখলাম 1 2 3 4 5, এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। কেন? এখানে কিন্তু সব ধারাবাহিকভাবে আসে, একের পরে 2 হয়, 2-এর পরে 3 হয়, 3-এর পরে 4, তাহলে এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। কিন্তু আমরা যদি এখন এখানে লিখতাম যে 1 5 6 আবার হচ্ছে 10, এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, কিন্তু এগুলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা না। অর্থাৎ এগুলো ধারাবাহিকভাবে যে আমরা লিখলাম তা নয়। অর্থাৎ ধারাবাহিক বলতে বোঝানো হয় আর কি, ক্রমিক বলতে বোঝানো হয় ধারাবাহিকভাবে থাকাকে। আমরা যদি এই স্বাভাবিক সংখ্যাগুলো যদি ধারাবাহিকভাবে থাকে তাদেরকে আমরা বলবো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন ক্রমিক স্বাভাবিক সংখ্যা দুই রকমের হয়, একটা হচ্ছে জোড়, একটা হচ্ছে বিজোড়। ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা কি, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা কি, এগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে এটা নিয়ে একটা উদাহরণ দিই। ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি? এখন যদি আমাদেরকে বলা হয় যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 9, কত? 9। তাহলে আমরা এখানে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো সবার প্রথমে কত আছে? সবার প্রথমে আছে 1, তার পরের সংখ্যাটা কত? 2। কিন্তু 2 হওয়ার জন্য একের সাথে কত যোগ করা লাগছে? একের সাথে 1 যোগ করার প্রয়োজন হয়েছে। আমরা যদি একের সাথে 1 যোগ করি তাহলে পরের সংখ্যাটা আমরা পেয়ে যাই। এখন 2-এর সাথে যদি আমরা 1 যোগ করি পরের সংখ্যাটা আমরা পেয়ে যাই। অর্থাৎ ক্রমিক স্বাভাবিক সংখ্যা পাওয়ার জন্য যে সংখ্যাতে থাকবো তার সাথে 1 যোগ করে দিলে পরের সংখ্যাটা আমরা পেয়ে যাব, তার সাথে 1 যোগ করে দিলে পরের সংখ্যাটা পেয়ে যাব। এখন আমাদেরকে যদি বলা হয় যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 9, তাহলে সেই 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তোমরা নির্ণয় করো। তাহলে এখন যদি আমরা এখানে সবার প্রথমে যদি একটি সংখ্যাকে ধরি যে প্রথম সংখ্যাটি হলো, যদি আমরা লিখি যে প্রথম স্বাভাবিক সংখ্যাটি হলো x, এটা যদি আমরা ধরে নিই, কারণ আমরা জানি না, আমাদেরকে শুধু তারা এটা বলে দিছে যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 9, অর্থাৎ 3টা সংখ্যা ধারাবাহিকভাবে আসে, এরকম 3টা সংখ্যাকে যোগ করলে যোগফল হবে 9। তাহলে প্রথম স্বাভাবিক সংখ্যাটি যদি আমরা ধরে নেই x, তাহলে তার পরেরটা কি হবে? তাহলে দ্বিতীয়টি হবে, আমরা এখানে লিখলাম না, বিস্তারিত করতেছি না, উদাহরণ দিতেছি। প্রথমটি যদি x হয় তাহলে দ্বিতীয়টি কত হবে? দ্বিতীয়টি হবে প্রথমটির সাথে আমরা 1 যোগ করব, তাহলে আমরা দ্বিতীয়টি পাবো। তৃতীয়টি কি হবে? তৃতীয়টি হবে দ্বিতীয়টির সাথে 1 যোগ করব। তৃতীয়টি কত? দ্বিতীয়টি হচ্ছে x + 1, তাহলে তৃতীয়টি কি হবে? আরও একবার 1 যোগ করতে হবে। তাহলে আমরা 3টা সংখ্যা পাবো। প্রথম স্বাভাবিক সংখ্যা, তার সাথে 1 যোগ করলে দ্বিতীয় স্বাভাবিক সংখ্যা, তার সাথে 1 যোগ করলে তৃতীয় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ আমরা 3টি স্বাভাবিক সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এই যে 3টি স্বাভাবিক সংখ্যা পেয়ে গেলাম, আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে এই 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 9। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে আমরা এই 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যাকে একসাথে যোগ করব। একটি হচ্ছে x যোগ x + 1 যোগ x + 1 + 1, অর্থাৎ এখানের মধ্যে 3টি সংখ্যা রয়েছে, 1টি 2টি এবং 3টি। আমরা যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 1 2 3, 3টি সংখ্যা, যোগফল হচ্ছে 9, অর্থাৎ 9। তাহলে পরবর্তী লাইনে গিয়ে আমরা কি করতে পারি? x প্লাস ব্র্যাকেট উঠিয়ে দিলে x + 1, এখানে ব্র্যাকেট উঠিয়ে দিলে x + 1 + 1 = 9। পরবর্তী লাইনে একটা x আরেকটা x আরেকটা x, তাহলে এখানে কয়টা x? এখানে 3টা x, অর্থাৎ 3x + 1 + 1 + 1, তাহলে কত হয়? +3 = 9। আমরা একটু আগে যেরকমভাবে শিখেছি যে সরল সমীকরণের সমাধান কিভাবে করতে হয়, শুদ্ধি পরীক্ষা কিভাবে করতে হয়, সেখানে আমরা কি করলাম? সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য x এর মান বের করা, তাহলে +3 সরিয়ে ফেলতে হবে। তাহলে আমরা কি করব? 3x + 3 -3 এখানে নিয়ে আসবো, তাহলে +3 চলে যাবে। তাহলে আমরা এখানেও -3 নিয়ে আসবো,
ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দিব যে উভয় পক্ষে 3 মাইনাস করে, অর্থাৎ বিয়োগ করে। এখন এখানে কি হবে, 3x থাকবে, প্লাস 3 মাইনাস 3 বাদ হয়ে যাবে, 9 থেকে 3 বিয়োগ করলে হয় 6। এখন x এর মান নির্ণয় করার জন্য এখানে কিন্তু 3 গুণাকারে রয়েছে, 3 কে সরিয়ে ফেলতে হবে। তাহলে যদি আমরা 3 গুণাকারে রয়েছে তাকে বাদ দিতে যাই, তাহলে আমরা 3 দ্বারা ভাগ করব। 3 এখানে গুণাকারে রয়েছে, আমরা এখন 3 দ্বারা ভাগ করব, তাহলে এখানেও আমরা 3 দ্বারা ভাগ করব। পরবর্তী লাইনে কি হবে, 3 3 কাটা থাকবে শুধু x, আর এখানে 6 কে 3 দ্বারা ভাগ করলে হয় 2। তাহলে আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু 2, অর্থাৎ প্রথম স্বাভাবিক সংখ্যাটি কত, প্রথম স্বাভাবিক সংখ্যাটি হলো x। এখানে আমরা আরেকটা শব্দ একটু লিখি, প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি, এটা লিখলে একটু সুন্দর হয়, কারণ এখানে যদি আমরা ক্রমিক সংখ্যা নিয়ে কাজ করতেছি, অর্থাৎ প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি হলো x, তাহলে দ্বিতীয়টি কি হবে, দ্বিতীয়টি হবে, প্রথমটি যেহেতু x, আমরা এখানে কি লিখলাম, তাহলে দ্বিতীয়টি হচ্ছে x প্লাস 1, তাহলে প্রথমটি হচ্ছে x অর্থাৎ 2, তাহলে দ্বিতীয়টি হচ্ছে x প্লাস 1, তাহলে x এর সাথে 1 প্লাস করতে হবে, x এর মান কত 2, তাহলে 2 এর সাথে 1 প্লাস করলে হয় 3, আর তৃতীয়টি কত হবে x প্লাস 1 প্লাস 1, তাহলে x এর মান হচ্ছে 2, তাহলে 2 3 4, তাহলে হবে 4। আমরা পেয়ে গেলাম তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা 2 3 4। এই তিনটি সংখ্যা কিন্তু ক্রমিক, অর্থাৎ ধারাবাহিকভাবে আছে, 2 এর পরে 3, 3 এর পরে 4, ধারাবাহিকভাবে রয়েছে, এবং এই তিনটি সংখ্যার যোগফল কিন্তু 9 হয়। তাহলে আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বা বিয়োগফল যদি কোনো একটা ফলাফল দেওয়া থাকে আর ওই ক্রমিক সংখ্যাগুলো যদি না বলা থাকে, আমরা এই পদ্ধতিতে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা তো ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিয়ে শিখলাম, এখন যদি আমাদেরকে বলা হয় ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা নির্ণয় করো, তখন কিভাবে করব, আমরা এখন তা উদাহরণের মাধ্যমে দেখাবো। আমরা এখন আলোচনা করব যে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার কিভাবে নির্ণয় করতে হয়। খেয়াল করতে হবে, ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, জোড় সংখ্যা হচ্ছে আমরা যদি স্বাভাবিক সংখ্যাগুলো লিখি 1 2 3 4 5 6 এভাবে করে যদি লিখি, তাহলে এখানের মধ্যে সবার প্রথম জোড় সংখ্যা কোনটি, তা হচ্ছে 2, এরপরে কোনটা 4, তারপরে 6, অর্থাৎ এখানে যেহেতু আমাদেরকে বলে দিছে জোড় সংখ্যার কথা, ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, অর্থাৎ জোড় সংখ্যাগুলোর মধ্যে ধারাবাহিকভাবে আমরা বের করব। তাহলে প্রথমটি হচ্ছে 2, তারপরেরটি হচ্ছে 4, তারপরেরটি হচ্ছে 6। এখন এই যে প্রথম জোড় সংখ্যা 2, তারপরের যেই জোড় সংখ্যা 4, এটি পাওয়ার জন্য 2 এর সাথে কত যোগ করা লাগছে, 2 এর সাথে 2 যোগ করা লাগছে, তাহলে আমরা 4 পেয়ে গেলাম। এবার 4 তারপরের জোড় সংখ্যাটি পাওয়ার জন্য কত যোগ করা লাগছে, আবার 2 যোগ করা লাগছে, তাহলে আমরা 6 পেয়ে গেছি। অর্থাৎ একটি জোড় সংখ্যা থেকে ঠিক তার পরবর্তী জোড় সংখ্যাটি পাওয়ার জন্য 2 যোগ করা লাগবে। একটি জোড় সংখ্যা থেকে পরবর্তী জোড় সংখ্যাটি পাওয়ার জন্য তার সাথে কত যোগ করা লাগবে, 2 যোগ করা লাগবে, তাহলে আমরা ধারাবাহিকভাবে জোড় সংখ্যাগুলো পেয়ে যাব। তাহলে আমরা এখন ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো দেখব। যদি আমাদেরকে বলা হয় যে 3টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল হচ্ছে 18, তাহলে সেই 3টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা নির্ণয় করো, যদি এরকম বলে দেয়, তাহলে আমরা বের করব এইভাবে। ধরি প্রথম ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যাটি হলো x, তাহলে এই যে আমরা প্রথম সংখ্যাটি ধরে নিলাম, অর্থাৎ জোড় সংখ্যাগুলোর মধ্যে প্রথম জোড় সংখ্যাটি হলো x। আমাদের এখানে যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার কথা বলা হয়েছে, সেই 3টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার প্রথমটি হলো x, তাহলে পরবর্তীটি কি হবে, প্রথমটি যদি x হয় তাহলে পরবর্তী জোড় সংখ্যাটি হবে x প্লাস 2, আমরা 2 যোগ করলে পরবর্তীটি পাবো। তার পরবর্তীটি কি হবে, দ্বিতীয়টির সাথে 2 যোগ করব, তাহলে আমরা তৃতীয়টি পেয়ে যাব। দ্বিতীয়টি কত, x প্লাস 2, এখন যদি আমরা আরো 2 যোগ করি আমরা তৃতীয়টি পেয়ে যাব, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয়। প্রথম ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, তৃতীয় ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। এখন আমরা এখানে লিখব প্রশ্ন মতে আমাদেরকে প্রথমে বলে দেওয়া হয়েছে যে 3টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা যোগফল 18, তাহলে যেহেতু যোগফল বলা হয়েছে অর্থাৎ 3টিকে যোগ করতে হবে, ফলাফল পাবো 18। আমরা এখন এই 3টিকে এখানে যোগ করব, তাহলে আমরা এখানে লিখলাম প্রথম দ্বিতীয় তৃতীয় যোগ করলে ফলাফল হবে 18। পরবর্তীতে কি আমরা ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিব, x প্লাস 2 প্লাস 2 ইকুয়াল টু 18, বা পরবর্তী লাইনে 1 2 3 3টি x রয়েছে, তাহলে আমরা 3x লিখব, প্লাস 2 তাহলে কত হয় প্লাস 6 ইকুয়াল টু 18,
এখন যেই কাজটা আমাদেরকে করতে হবে তা হচ্ছে এক্স এর মান বের করতে হলে অবশ্যই +6কে সরিয়ে দিতে হবে। তাহলে +6কে সরানোর জন্য আমরা আমাদের অঙ্কের মধ্যে -6 নিয়ে আসব, আর এখানে আমাদেরকে -6 নিয়ে আসতে হবে। ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব যে উভয় পক্ষ থেকে 6 বিয়োগ করে পরবর্তী লাইনে যদি এখানে কি থাকবে 3x থাকবে, কারণ +6 -6 বাদ হয়ে যাবে। 18 থেকে 6 বিয়োগ করলে হয় 12। এখন x এর মান বের করতে হলে 3 তো এখানে গুণ আকারে রয়েছে, তাহলে কি করব, পরবর্তী লাইনে গিয়ে আমরা এখানের মধ্যে 3x কে ভাগ করে দিব 3 দ্বারা, কারণ এখানে গুণ 3, তাহলে আমরা করব ভাগ 3। এখানের মধ্যে একই কাজ, 12 কে আমরা ভাগ করব 3 দ্বারা, তাহলে ফলাফল হবে x = 12 কে 3 দ্বারা ভাগ করলে হয় 4, অতএব x = 4। আমরা পেয়ে গেলাম প্রথম স্বাভাবিক জোড় সংখ্যা। আমাদেরকে যে তিনটি স্বাভাবিক জোড় সংখ্যা বের করতে হবে তাদের মধ্যে প্রথমটি হলো 4, তাহলে দ্বিতীয় স্বাভাবিক জোড় সংখ্যাটি কত হবে, এই যে x + 2 অর্থাৎ 4 + 2, 4 এর সাথে 2 যোগ করলে কত হয় 6 হয়। তৃতীয়টি কত হবে 4 + 2 + 2, তাহলে 4 আর 2 6, 6 আর 2 8, অর্থাৎ 8। আমরা পেয়ে গেলাম প্রথম স্বাভাবিক জোড় সংখ্যা 4, দ্বিতীয়টি 6 এবং তৃতীয়টি 8। তিনটি স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 18। তাহলে আমরা কিভাবে করে স্বাভাবিক জোড় সংখ্যা, ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা বের করতে হয় আমরা সেই পদ্ধতিটি শিখলাম। এই একই পদ্ধতিতে আমরা বিজোড় সংখ্যাটিও বের করতে পারবো, কারণ খেয়াল করলে আপনারা দেখবেন আমরা যদি এখানের মধ্যে 1 2 3 4 5 6 7 এভাবে করে যদি লিখি, প্রথম বিজোড় সংখ্যাটি কোনটি 1। আমরা যদি এখন দ্বিতীয় বিজোড় সংখ্যাটি বের করতে চাই তাহলে দ্বিতীয়টি হচ্ছে 3, কিন্তু 3 পাবো কিভাবে, 1 এর সাথে যদি আমরা +2 করি আমরা কিন্তু 3 পেয়ে যাব। এবার যদি আমরা 3 এর পরবর্তী বিজোড় সংখ্যাটি বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করতে পারবো, 3 এর সাথে +2 করলে আমরা তৃতীয়টি পেয়ে যাব। অর্থাৎ ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যেই নিয়ম, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার একই নিয়ম। যেমন এখানের মধ্যে যদি জোড় শব্দটি না বলে যদি এখন আমাদেরকে বিজোড় সংখ্যা বলতো, যে তোমরা আমাদেরকে বলো যে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল যদি 9 হয় তাহলে সেই 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা কি কি সেগুলো নির্ণয় করো। তাহলে আমরা কি করতাম, আমরা শুধু এখানের মধ্যে বলতাম যে প্রথম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাটি হলো x, তাহলে দ্বিতীয়টি হচ্ছে x + 2, তৃতীয়টি হচ্ছে x + 2 + 2। আর আমাদের ফলাফলে কি হবে, আমাদেরকে বলে দিছে যে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 9। তাহলে আমরা এই 18 এর পরিবর্তে এখানে 9 বসিয়ে দিব। আমরা এইভাবে করে বসাতে বসাতে এগুলো বাদ যাবে, এখানে 9, এখানেও আমরা 9 বসাবো, এখানের মধ্যে আমরা এখন 9 বসাবো, পরবর্তীতে গিয়ে আমরা 18 এর পরিবর্তে 9 দিব। তাহলে 9 থেকে 6 যদি আমরা মাইনাস করি, 9 থেকে 6 মাইনাস করলে কত হবে, 9 থেকে 6 মাইনাস করলে হবে 3। তাহলে পরবর্তী লাইনে গিয়ে এখানের মধ্যে হবে 3, তাহলে 3/3। তাহলে আমরা যদি 3 কে 3 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল কত হয় 1 হয়। আমি এখন বিজোড়টা বুঝাচ্ছি যে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল যদি 9 হয় অর্থাৎ 9 হয়, সেক্ষেত্রে কিভাবে বের করব, এই একই পদ্ধতিতে বের করব। সেক্ষেত্রে x এর মান বের হইল 1। তাহলে x এর মান 1 অর্থাৎ প্রথম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাটি হলো x অর্থাৎ 1। তাহলে দ্বিতীয়টি কত, x + 2 অর্থাৎ 1 + 2 অর্থাৎ 3। তৃতীয়টি কত, 1 + 2 + 2 অর্থাৎ 5। তাহলে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা 1, দ্বিতীয়টি 3 এবং তৃতীয় ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা 5। আমাদের অঙ্ক অনুযায়ী এখানে এবার এটা বললে হবে না যে প্রথম স্বাভাবিক জোড় সংখ্যা তো 2, এখানে 4 কেন বললেন। আমাদের প্রশ্নতে বলা হয়েছে যে এমন 3টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা রয়েছে যাদেরকে যোগ করলে 18 হয়, ওই হিসেবে আমরা অঙ্ক করে ফলাফল বের করলাম। প্রথম ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা 4, দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা 6 এবং তৃতীয় ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা 8, এই অঙ্ক অনুযায়ী। আবার আমাদেরকে প্রশ্নে বলা হইল যে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 9, সেক্ষেত্রে সেই 3টি সংখ্যা তোমরা বের করো। আমরা এই অঙ্ক করে ফলাফল বের করলাম 1 3 5, অর্থাৎ 1 এর পরবর্তীতে 3, 3 এর পরবর্তীতে 5, বিজোড় ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা,
ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা এবং ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় আমরা এই পর্বে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তাহলে আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।